ছড়াচ্ছে যে প্রধান উপদেষ্টা এবার যদি সুইজারল্যান্ড চলে যান তিনি আর দেশে ফিরবেন না, এটাই তাঁর শেষ সুযোগ। কাশাম চাচার আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম, চাচা কি করি, মানুষ যে কইতেছে আমাদের প্রধান উপদেষ্টা এবার সুইজারল্যান্ড গেলে আর আসবেন না। চাচা আওয়ামী লীগকে নিয়েই মে-জুনের ভোট এবং ডোভাসে অসুস্থ হয়েছেন ইউনূস। দায়িত্ব গ্রহণের পরপরই প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুত দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণবিতরণ অভিযানের মুখোমুখি হতে যাচ্ছে নিউ ইয়র্কের অবৈধ অভিবাসীরা। তবে অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষায় কাজ করা মানবাধিকার সংস্থাগুলো বলছে শরণার্থীরা একটি সুন্দর ভবিষ্যতের আশায় এখানে এসেছে। এই ভিডিওটা আপনি যখন দেখছেন তখন বাংলাদেশে 20 জানুয়ারি, আমেরিকায় তখনও 19 জানুয়ারি চলছে। কিন্তু অল্প কিছু সময় পরই এখানে 20 জানুয়ারি হবে এবং আর কিছু ঘন্টা পর ট্রাম্প আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। মানে আজকে সূর্যোদয় আমেরিকার কাছে নিশ্চয়ই ঈদের চাঁদ ওঠার মতো মনে হয়েছে। আজ তাদের কাছে ঈদের ঈদ বললেও কম বলে, ঈদ আসলে সেই অর্থে কি কোনো আনন্দের। একটা বয়সের পর মানুষের ঈদের আনন্দ কমে আসে, শিশুদের মতো ওই আনন্দ আর হয় না। সো শিশুরা ঈদের সময় যে আনন্দ পায় সেই আনন্দ আওয়ামী লীগের বা তার চেয়ে তারা বহুগুণ বেশি আনন্দ তাদের ঘরে ঘরে। আজকে ট্রাম্প আসছেন, তাদের ত্রাতা, তাদের মেসিয়া ট্রাম্প আসছেন এবং তারা ট্রাম্পকে নিয়ে তাদের আদি পিতা মোদি সহ একসাথে ডক্টর ইউনূস সরকারকে ভীষণ ঝামেলায় ফেলবেন এবং এমন পরিস্থিতি তৈরি করবেন যে বাংলাদেশে তাকে আমাদের সরকারের পতন হবে এবং সেই গোলযোগ হবে। গোলযোগের মধ্যে চট করে তাদের আপা দেশে চলে আসবেন, এসে ক্ষমতা নেবেন। নানা রকম স্পেকুলেশন, এতটুকু না হলেও অ্যাটলিস্ট ডক্টর ইউনূসের পতন হবে এবং ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হবে, যদি নির্বাচন হয় তাহলে সেই সরকারও টিকে থাকতে পারবে না, কারণ ট্রাম্প মোদিকে একেবারে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে বাংলাদেশে যা ইচ্ছে তাই করার জন্য। অনেকেই ভাবছেন, আবার কেউ কেউ ভাবছেন পরিস্থিতি এতটাই ঘোলাটে করা যাবে ভারতের পক্ষে কোনো একজন সেনানায়ক বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দেবেন এবং ক্ষমতা দখল করবেন, ভারতের পারপাস সার্ভ করবেন। ধীরে ধীরে ভারত এখানে আওয়ামী লীগকে ভিন্ন কোনো নামে অন্য কোনো ব্যক্তিকে বা যে কেউকে এনে শেখ হাসিনার মতো একটা স্লেভ বানাবেন। এরকম নানান খোয়াব তারা দেখছেন। পরে তারা ঈদের আনন্দ নিয়ে জেগে উঠেছেন আজকে। এটা একটু কথা বলতে চাই, আসলে সংকটটা কেমন আগেও বলেছি, আজকে আরেকটু বলা দরকার, কারণ আজ সেই ঐতিহাসিক দিন। আমরা ছোটবেলায় মাইকিং শুনতাম, যেটা সামনে হচ্ছে সেই জনসভা ঐতিহাসিক। সো এটা একটা ঐতিহাসিক শপথ গ্রহণ হতে যাচ্ছে। এটা যে ঈদের ব্যাপার, তার মানে এটা একটা ক্লিয়ার প্রমাণ আছে। আওয়ামী লীগের এক মন্ত্রী, ভারতের সবচেয়ে ক্লোজ মন্ত্রী বলে, সবচেয়ে না হলে অন্তত সবচেয়ে ক্লোজদের একজন বলে মনে করা হয়, শিক্ষামন্ত্রী নওফেল ভারতের দ্য হিন্দুর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং একটা খুবই প্রেস্টিজিয়াস, খুবই মেইন স্ট্রিমের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস পত্রিকা হিসাবেই এটাকে ধরা হয়। তার সাথে তিনি যেসব কথা বলেছেন, তিনি তার আনন্দ চেপে রাখতে পারছিলেন না এবং তাদের আনন্দ মানে তো আমাদের ভয় পাওয়া উচিত। তাদের ঘরে ঘরে যেমন আনন্দ, আমাদের ঘরে ঘরে ভীতি ছড়িয়ে পড়ার কথা। আমাদের কি ভয় পাওয়া উচিত হবে বা আমাদের কি করা উচিত হবে? আগে নওফেল কি বলেছেন সেটা একটু দেখি। এটার হেডলাইনেই বলা হচ্ছে যে বাংলাদেশের ফিউচার ডিপেন্ড করছে বাংলাদেশে ইউনূস সরকারের প্রতি ট্রাম্পের অ্যাটিটিউড কীরকম সেটার উপরে। এখানে ওনার মূল যে যুক্তি, ইন্টারেস্টিংলি ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনে ফান্ডিং করেছেন, সেটা নিয়ে ডক্টর ইউনূসের এই স্টেপটা নিয়ে ট্রাম্পের খুবই বিরক্তি আছে, এরকম কথাবার্তা বলা হচ্ছে। ইনফ্যাক্ট ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন তখন ভারতের প্রায় সব মিডিয়া এই খবরটাকে ফলাও করে ঘটা করে করেছেন। এখানে যেটা বলা হয় যে আমি খুঁজতে গিয়ে পেলাম, সেখানে হচ্ছে যে 2016 সালে তিনি ফান্ড করেছিলেন এবং ডক্টর ইউনূস তখন খুবই টাফ কথা বলেছেন। ডক্টর ইউনূস এভাবে বলেছেন যে এটা তাকে এতটাই আঘাত করেছে যে আমি আজ সকালে ঠিকমতো কথাই বলতে পারিনি, আমার সব শক্তি চলে গেছে, শেষ হয়ে গেছে। এটা উনি পাবলিকলি এগুলো বলেছেন। তারপরে বলা হচ্ছে যে প্রচুর এটাকে উনি অন্ধকারের সাথে তুলনা করেছেন, এর মধ্যে কালো মেঘে ঢেকে গেছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এগুলো বলেছেন। তার চাইতে জরুরি কথা বলা হচ্ছে
একই বছর একটা ডেলিগেশন নাকি বাংলাদেশ থেকে গিয়েছিল ট্রাম্পের কাছে, তখন নাকি ট্রাম্প বলেছেন, আমি ইংরেজিতে হুবহু পড়ি, "Where is the microfinance guy from Dhaka? I heard he donated to see me lose." ট্রাম্প রিপোর্টেডলি মানে এটা ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে, এরকম একটা আনভেরিফাইড জিনিস নিয়ে ভারতের মেইন স্ট্রিমের সব মিডিয়া বলেছে এই যে সে কিন্তু আগে থেকেই ক্ষেপে আছে। ইনফ্যাক্ট জনাব নওফেলও ঠিক সেই জিনিসটাই বলছেন যে এই যে ফান্ডিং করেছেন, ডক্টর ইউনূস ফান্ডিং করতেই পারেন, ওখানে ডোনেট করা কারো নির্বাচনী ফান্ডে, এটা খুবই খুবই প্রচলিত ব্যাপার, কোনো লুকোছাপার কিছু নেই, এগুলো প্রকাশ্যেই হয়। ডক্টর ইউনূসের সাথে ওই পরিবারের মানে জনাব ক্লিন্টন এবং তার ওয়াইফের দীর্ঘকালীন ব্যক্তিগত সম্পর্ক আছে, সো তার ইলেকট্রাল ফান্ডে উনি টাকা দেবেন, এটা কোনো ক্রাইমের কিছু না। কিন্তু এটা বলছে যে সেই রকম, এবং নভেল যোগ করছেন যে ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মকে এক্লিপস মানে অমাবস্যার গ্রহণের সাথে তুলনা করছেন। এই হচ্ছে মানে জনাব নওফেল বলছেন, এবং বলছেন এটার একটা প্রভাব থাকবে, এটা হলো তার মূল কারণ। আরও দু একটা কথা উনি এখানে বলেছেন যেটা, এবং মূল যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টের উপরে ভিত্তি করে তারা কাজ করবে, সেই জায়গায় আসছে। এখানে তিনি বলছেন শেখ হাসিনা নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন শিরীন শারমিন চৌধুরীর কাছে, কিন্তু সেটা পেরে ওঠেন নাই, সেটা বলা হয়েছে। ওনারা পদত্যাগের ব্যাপারে সামরিক বাহিনী নাকি নামিয়েছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করবেন এটা জেনে দেশে আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে, সেটা ঠেকানোর জন্য, মানে ওনাকে গুলি করে ক্ষমতায় রাখার জন্য না, এসব মানবিক কারণে তিনি নাকি সেনাবাহিনী করেছেন। এসব উল্টোপাল্টা ফালতু কথা আছে, কিন্তু যেটা জরুরি, আওয়ামী লীগ যে ন্যারেটিভটা মাঠে আনার চেষ্টা করার কথা ছিল সেটা উনি এনেছেন। সেটা হলো বাংলাদেশ যেন কোনোভাবেই আর এক্সট্রিমিস্টদের, ইসলামিক এক্সট্রিমিস্টদের ঘাঁটি না হয়ে ওঠে। কথাটা এইভাবে বলা হচ্ছে, হোম ফর ইসলামিক এক্সট্রিমিস্ট লাইক সিরিয়া এন্ড ইরাক, এটা একদম খুব ক্লিয়ারলি বলছেন। তারপরে বলছেন এখানে এক্সট্রিমিস্ট গ্রুপ যারা আছে, হিজবুত তাহরির আছে, জামায়াতে ইসলামী আছে, গত কয়েক মাসে তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে, এবং 11 জানুয়ারি হিজবুত তাহরির এখানে একটা ইসলামিক স্টেট তৈরি করার কথা বলেছে, এবং বলা হচ্ছে ওদের থেকে এত পাওয়ার, এখানে তাদের এতই ক্ষমতা আছে, এই অঞ্চল শুধু না পুরো ইন্টারন্যাশনাল সিস্টেমকে তারা প্রভাবিত করার ক্ষমতা রাখে, মানে বাংলাদেশের হিজবুত তাহরিরের এত ক্ষমতা আছে। কতটা এক্সাজারেশন নিশ্চয়ই আমরা বুঝতে পারি, কিন্তু ওই যে বললাম তাদের বয়ানটা, তারা কি লাইনে কথা বলবে এবং তাদের মূল ব্যাংক তারা কিসে করছে সেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবেই। তারা 20 তারিখের জন্য অপেক্ষা করছিল, সেটা তারা গ্লোবালিও এখন মার্কেট করার চেষ্টা করছে, এবং এই বক্তব্যগুলোর মাধ্যমে দুটো উদ্দেশ্য তারা পূরণ করতে চায়। একটা হচ্ছে তাদের বিরোধীদের মনে কিছুটা ভীতি সঞ্চার করা, এটা খুব বেশি হবে বলে আমি মনে করি, আমি আসবো সেই জায়গায় আসলে কতটুকু রিস্ক আছে। আরেকটা হচ্ছে তারা তাদের লোকজনের মনে খুব সাহস তৈরি করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে পরিস্থিতিটা কেমন হবে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, যেখানে ট্রাম্প সারা পৃথিবীর কর্তৃত্ববাদীদেরকে মোটামুটি দাওয়াত দিয়েছেন। শি জিনপিং দাওয়াত পেয়েছেন, ইটালি জর্জিয়া মেলানি পেয়েছেন, হাঙ্গেরি ভিক্টর অরবান পেয়েছেন, মানে বেছে বেছে মোটামুটি কর্তৃত্ববাদী লোকজনকে উনি দাওয়াত দিচ্ছেন, এবং তার সো কল্ড বন্ধু মোদি দাওয়াত পাননি। আরও ফান আছে এটা নিয়ে। ভারতে এই প্রশ্ন আমেরিকান নতুন অ্যাম্বাসেডার আসছেন, ও তাকেও জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন যে এই ভিড়ের মধ্যে তাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল না, মানে এই ভিড়ের মধ্যে গিয়ে উনি কী করবেন, তার জন্য স্পেশাল। আমরা জানি যে ট্রাম্প খুব দ্রুতই সম্ভবত ভারতে আসছেন, অথবা মোদিকে ট্রাম্প আমেরিকায় দাওয়াত করছেন, দুটোর একটা। কিন্তু আমরা পাল্টা প্রশ্ন করতেই পারি, মানে ভিড়ের মধ্যে তাহলে শি জিনপিংকে ডেকে কি অপমান করা হচ্ছে? যাই হোক, ট্রাম্পের এই দাওয়াত পেলে মোদি বর্তে যেতেন। আপনারা খেয়াল করবেন ট্রাম্পের সাথে মোদি মানে মোসাহেবের মতো হাসে, যতগুলো ছবি আপনি সার্চ করে খুঁজে পাবেন সবগুলোতে। আর উনি তো তাকে জড়িয়ে ধরেনি সবসময়, আর ট্রাম্পকে দেখলে উনি পাগলের মতো জড়িয়ে ধরতে যান, এবং একেবারে হয় না যে মোসাহেব তার বসকে পেয়েছে, তার সামনে যা করে ঠিক তাই করে। তো মোদি বর্তে যেত এবং দৌড়ে চলে যেত, যদিও শি জিনপিং কিন্তু যাবে না, অলরেডি জানিয়ে দিয়েছেন সম্ভবত। যাই হোক, তারপরও আমরা এটা সত্য কথা যে বাইডেনের সাথে মোদির সম্পর্কে যে ধরন ছিল, সেই ধরনে আমেরিকার ট্রাম্প আসার পর এটা পাল্টাবে,
অনেক পাল্টে যাবে, নট নেসেসারিলি। আমেরিকার কতগুলো পলিসি আছে যেগুলো ভারতের স্বার্থের বিপরীতে যাবে। আমেরিকা তার নিজের দেশের লোকজনের এমপ্লয়মেন্ট ঠিক রাখার জন্য স্কিল্ড মাইগ্রেশনের কতগুলো ভিসা বন্ধ গতবার করেছিল, আমি ভুল না করলে H1B এরকম সম্ভবত ভিসাটার নাম। প্রচুর ভারতীয় সাফার করেছিল সেই সময়। ট্রাম্প ডিডন্ট কেয়ার, কারণ তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল সেই ধরনের সংরক্ষণবাদী স্টেপ নিয়ে তার আমেরিকানদের জন্য চাকরির নিশ্চয়তা রাখবে। ইভেন রিসেন্টলি আমরা খেয়াল করেছি অত্যন্ত অ্যাগ্রেসিভলি তিনি রিয়্যাক্ট করেছেন ব্রিক্সের নতুন একটা অল্টারনেটিভ মুদ্রা ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে। একটা ব্রিক্স কারেন্সি নিয়ে অনেকদিন থেকে আলাপ হচ্ছিল, এই আলাপ যখন আবার উঠেছে ট্রাম্প খুবই ভায়োলেন্টলি রিয়্যাক্ট করেছেন। এখন ব্রিক্সের খুব গুরুত্বপূর্ণ সদস্য ইন্ডিয়া, তার এই ভায়োলেন্ট অ্যাটিটিউড থেকে ইন্ডিয়া মাফ পাওয়ার আসলে কোনো কারণ নেই। সো ট্রাম্প আমেরিকাকে যেভাবে চালাতে চান তাতে ইন্ডিয়ার সাথে স্বার্থের বেশ কিছু সংঘাত আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু একই সাথে এটাও সত্য, ট্রাম্পের সাথে মোদির এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, বন্ধুত্ব বলি বা আন্ডারস্ট্যান্ডিং বলি, যাই বলি কিনা, সেটা আছে, এটা ভুল নয়। এবং এখানে একটু মনে রাখা দরকার, বেনিয়ামিন নেতানিয়াহু যে ক্ষমতায় আছে, ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো, এবং বিশেষ করে ট্রাম্পের মেয়ের জামাইয়ের সূত্রে যথেষ্ট ভালো সম্পর্ক ইসরায়েলের সাথে আছে। এবং এই নেতানিয়াহুর সাথে আবার মোদির খাতির, সব কিছু মিলে মোদি একটা বেটার জায়গা আগের তুলনায় পাবেন। যদি এর মধ্যে আমেরিকার অনেকগুলো প্রতিষ্ঠান মোদি বিশেষ করে আদানির ওপরে নানান রকম অ্যাটাক করেছে, এগুলোকে আমরা এভাবে ধরতে পারি যে এগুলো সবগুলো বাইডেনের সময়কালের ঘটনা, এগুলো কমে আসতে পারে। সো তাদের আন্ডারস্ট্যান্ডিং একটু বেটার হতে পারে। এখন বাংলাদেশে আসলে আওয়ামী লীগের খুশি হওয়ার কি অনেক কারণ আছে। আমি আগেও বলেছি, আবারও বলি, সেটা হচ্ছে একেবারে কোনো প্রভাব পড়বে না কেউ কেউ বলেন, এটা ভুল। এটা ভুল, কারণ তারা বলতে চান যে আমেরিকার ওভারঅল ফরেন পলিসি একই থাকে। কিন্তু আই রিপিট, আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম, সেটা হলো আমেরিকার ফরেন পলিসি একই থাকে, এই কথাটা ট্রাম্পের ক্ষেত্রে সত্য না। আপনারা যে কেউ তার প্রিভিয়াস টেনিওরটা দেখে নেবেন যে আমেরিকাকে উনি কতগুলো গ্লোবাল পজিশন থেকে সরিয়ে নিয়ে এসছেন, অনেকগুলো। আমি রীতিমতো একটা কলামও লিখেছিলাম তখন। সো ট্রাম্পের নিজস্ব একটা চিন্তার জায়গা আছে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প আসলে মনোযোগী হয়ে উঠবেন যদি তিনি মনে করেন তার ওভারঅল পলিসি, বিশেষ করে চায়নার সাথে তার যে পলিসি, সেই ক্ষেত্রে বাংলাদেশ কোথাও যদি রোল প্লে করে, সেই ক্ষেত্রে বাংলাদেশ তার ব্যক্তিগত মনোযোগের জায়গায় থাকবে, আদারওয়াইজ আসলে থাকবে না। ডিফারেন্সটা যেটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়া এর মধ্যেও ঝামেলা করার চেষ্টা করেছে, কিন্তু আমরা কতগুলো ভিজিবল এবং নিশ্চয়ই কিছু ইনভিজিবল ব্যাপার ছিল যেখানে আমেরিকা চেষ্টা করেছে ইন্ডিয়াকে বাংলাদেশের ব্যাপারে কোয়ার্সিভ হওয়া থেকে ঠেকাতে, সরকারকে আমব্রেলার মতো, ছাতার মতো তাকে একটা ছায়া দিতে। সেই চেষ্টা বাইডেন প্রশাসনের পক্ষে থেকে ছিল। এখন এটা যদি না থাকে, সরকার একটু এক্সট্রা চাপ বোধ করবে, কোনো সন্দেহ নেই। এবং আমাদের প্রধান উপদেষ্টা কিছুদিন আগে জনাব নুরুল কবিরের সাথে যে ইন্টারভিউ, সেখানে উনি এটা স্বীকারও করেছেন যে এটা হতে পারে। তবে হ্যাঁ, এগুলো এত সরল অঙ্ক না। আমরা ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে ট্রাম্প ক্ষেপে আছেন ডক্টর ইউনূস হিলারিকে টাকা দিয়েছিল কেন, এবং এই ধরনের মানে সূর্যগ্রহণ তখন হয়ে গেছে এরকম কথাবার্তা কেন বলছেন। এবং ট্রাম্পের মতো একজন প্রায় উন্মাদ মানুষ, উন্মাদ কোট আনকোট, তারও একটা ঢং আছে, তারও বেশ কিছু মানুষ তার ন্যারেটিভের সাথে কানেক্টেড হয়। তো সেই ভদ্রলোক আসলে খুব ব্যক্তিগতভাবেও ক্ষুব্ধ হতে পারে এবং সেটার জন্য তার রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করতেও পারে। কিন্তু ওই যে বললাম, বহু বছরের মধ্যে পার হয়েছে, নতুন নতুন ইকুয়েশনস তৈরি হয়েছে। ট্রাম্পের এবারকার প্রেক্ষাপট এবং তার সাথে তার টিমে যারা আছেন, সব কিছু মিলে প্রেক্ষাপট অনেকটুকু পাল্টে যেতে পারে। এবং সবচেয়ে জরুরি কথা, আমাদের সরকার নিশ্চয়ই এইসব ঝুঁকি মাথায় রেখে সেই ইন্টারাকশনগুলো বাড়াচ্ছে, যেটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন। আমি মনে করি যে যতটুকু প্রবলেম হওয়ার কথা বলে মনে করি, ততটুকু প্রবলেম আসলে হবে না। সরকার নিশ্চিতভাবেই পারবে ম্যানেজ করতে। এবং ডক্টর ইউনূস এখানে আমাদের সবচেয়ে বড় একটা সেফগার্ড, কারণ গ্লোবালি এত জায়গায় এত রকমভাবে এত মানুষের সাথে তার সম্পর্ক আছে, তার জন্য এটা ম্যানেজ করা খুব কঠিন নয়। এমনকি ট্রাম্প প্রশাসনের মধ্যেও অনেকেই উনি খুঁজে পাবেন যারা ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের গুণমুগ্ধ। বটম লাইন, আওয়ামী লীগের ঈদের আনন্দ হচ্ছে হোক, তারা একটু আনন্দ নিয়ে বেঁচে টেচে থাকুক, একটু আশা দেখুক, কিন্তু ওদের অত আশার কিছু আসলে নেই। তবে আমাদের সরকারকে, এই সরকার এবং ভবিষ্যতের সরকারও যারা নির্বাচিত হয়ে আসবেন, সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে ট্রাম্প তার গ্লোবাল পজিশন থেকে যতই সরে যাক না কেন, ট্রাম্পের বা আমেরিকার, আমরা এভাবে যদি বলি, বাংলাদেশে তার জিও পলিটিক্যাল অ্যান্ড আদার ইন্টারেস্টস আছে।
এই জিনিসটা তার সামনে রিভিলড হতে হবে। এই লোক পাড় ব্যবসায়ী, সে যদি মনে করে যে এগুলো এখানে হবে, সুতরাং তখন সে তার স্বার্থে, তার রাষ্ট্রের স্বার্থে, তার ব্যক্তি স্বার্থে সে এখানে মনোযোগী হয়ে উঠবে। কেউ কেউ বলবেন যে আমরা স্বাধীন সার্বভৌম দেশ, ওই দেশ কি ভাবলো, সেই দেশ কি ভাবলো, সেটা নিয়ে আমরা মাথা কেন ঘামাবো। বহুবার বলেছি, আবারও বলি, আমার রীতিমতো একটা আলাদা চ্যানেল ছিল বলবো, অনেকদিন ওখানে ভিডিও দেওয়া হচ্ছে না, জাহিদ টেক অন জিওপলিটিক্স, সেখানে এই কথাগুলো বলি অনেক বেশি। সেটা হলো গ্লোবাল সিস্টেম এভাবেই কাজ করে, ওয়ার্ল্ড অর্ডার এভাবেই কাজ করে। একটা নির্বাচিত সরকার হলে সে বেটার নেগোশিয়েট করতে পারে, সে বেটার প্রেশার কমব্যাট করতে পারে, কিন্তু দিনের শেষে এই ফ্যাক্টরগুলোকে মাথায় নিতে হয়। এটা এভাবেই পৃথিবী চলে।